নতুন বাংলাদেশে অলরেডি হাকডাক শুরু হয়ে গিয়েছে অফিসিয়াল ফোনের দাম যথাসম্ভব হাতের নাগালে নিয়ে আসার জন্য। এই সেক্টরটা যেভাবে মুখ থুবড়ে পড়েছে সেখান থেকে উদ্ধারের জন্য। আসলেও তো অফিসিয়ালি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা গুনতে হয়। এই জন্য মানুষ কিনেও না ফ্ল্যাগশিপ, অ্যান্ড ব্র্যান্ডরাও দেশে লঞ্চ করতে অপরাগ। ট্যাক্স পলিসি ঠিক করে, ব্যবসার অনুকূল পরিস্থিতি তৈরি করে সবকিছু ঠিকঠাক করতে একটা সময় লাগবে। তার আগ পর্যন্ত সাময়িক সলিউশন হিসাবে আমার কাছে মনে হয় এই ডিভাইসগুলো ঠিক। আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষিতে অফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রে ফ্ল্যাগশিপ ফোনের বদলে অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলো বেশি বেশি আসা দরকার সব ব্র্যান্ডেরই। যেমন ধরতে পারেন অনার 200 প্রো, এইটাই ওদের ফ্ল্যাগশিপ ম্যাজিক 6 প্রো এর প্রাইমারি ক্যামেরা দিয়েছে। যে কারো কাছে ভাই এই ফোনটা দিব, ক্যামেরা ইউজ করবেন, 80-90% ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা স্বীকার করতে বাধ্য হবেন। এরপর টপ স্পেক ডিসপ্লে দিয়েছে, কার্ভড আছে, একদম লোডেড একটা ডিসপ্লে বলা যায়। পারফরমেন্সে 12512 ভ্যারিয়েন্টের সাথে স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট আছে। এইটার একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স বললে ভুল হবে, মিথ্যা হবে, বাট যা পারফরমেন্স দিচ্ছে এই দাম অনুযায়ী অ্যান্ড অফিসিয়াল কাস্টমারদের জন্য এনাফ হওয়ার কথা। আর দামটা অফিসিয়াল ফ্ল্যাগশিপের অর্ধেক বা লাখের নিচে, যেভাবেই শুনতে ভাল লাগে, 85,000 টাকা। আনঅফিসিয়ালিও এই ফোনটা অ্যাভেলেবেল আছে, দামটা আপনারা জেনে নিয়েন। বাট 85,000 টাকায় যে অফিসিয়াল ডিলটা না, এইটা মাথা নষ্ট। এটা জানার পর থেকে আমার মনের খুঁতখুতানি বেড়ে গেছে। প্রবলভাবে জানতে মন চাচ্ছে এই ফোন কি কি সমস্যা বয়ে বেড়াচ্ছে, এবং জানাতেও মনে যাচ্ছে। অনর 200 প্রো একটা কার্ভড এবং স্লিম ফোন, 200 গ্রামের নিচেই ভর, হাতে নিলে ভালোই অনুভূতি দেয়। কিন্তু এই ক্যামেরা মডিউলটা দেখেন, ফোনের ডিজাইন বলেন, কোনোটারই ডিজাইন আমার কাছে ওভারঅল ভাল লাগে নাই। অন্যদিকে সামনে পিছনে গ্লাস আছে, ঠিক আছে, ফ্রেমটা দিয়ে দিছে প্লাস্টিকের। এইটাই বডিতে সবচেয়ে বড় পার্থক্য একটা ট্রু ফ্ল্যাগশিপের সাথে। ট্রু ফ্ল্যাগশিপগুলো এখন টাইটানিয়ামে চলে যাচ্ছে, সেইখানে এই বেচারা প্লাস্টিকে, বুঝতেই পারতেছেন। আর অন্য একটা ব্যাপার, আইপি রেটিং এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্ল্যাগশিপে IP68, সেইখানে IP67 এক্সপেক্ট করছিলাম এটার ক্ষেত্রে, বাট পাইছি IP65। বাট স্টিল এটা কিন্তু কাজের কাজ হচ্ছে যতখানি হওয়ার। যেমন এইবার লক্ষ্মীপুর নোয়াখালীতে আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম, সেইখানে প্রায় ঘন্টাখানেকের মতো আমি নিজে এটারে বৃষ্টিতে ভিজাইছি, কোনো কিছু হয় নাই। সো এই জন্যই বলতেছি কাজ হচ্ছে। তবুও দেখিয়ে দিতে চাচ্ছি যে কস্ট কাটিং গুলো কোথায় কোথায় হয়েছে, কারণ এগুলো বাদে বেশিরভাগ জিনিস কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই পাবেন এই ফোন থেকে। যেমন ক্যামেরা দিয়ে শুরু করা যাক, এই জিনিসটাই সবচেয়ে বেশি অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পেয়েছি এই ফোন থেকে। পিছনে দুইটা 50 মেগাপিক্সেলের সেন্সর, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ওদের ফ্ল্যাগশিপ ম্যাজিক 6 প্রো এর যে বড় সড়ো মেইন সেন্সরটা ছিল OV50H, সেটাই কিন্তু এখানে ইউজ করেছে H9000 নামে, হয়তো কিছুটা কাস্টমাইজ করে। আবার 50 মেগাপিক্সেলের IMX856 সেন্সরটা ইউজ করেছে টেলিফটো হিসেবে, 2.5x অপটিক্যাল জুম দেয়। দুইটা সেন্সরেই OIS আছে। পোর্ট্রেট দিয়ে স্টার্ট করতেছি, বর্তমানে ভালো ডিমান্ডিং একটা জিনিস, অ্যান্ড অনার পুরা মার্কেটিং করতেছে এই ফোনের পোর্ট্রেট দিয়েই। বিংশ শতাব্দীর ফ্রেঞ্চ ক্রেজ হারকোর্ট স্টুডিওর টিউন করা কালার টোন ইউজ করছে এটা এখানে। এইসব জিনিস সব ফোনেই আমরা কম বেশি দেখি, আমার কাছে গিমিক লাগে ম্যাক্সিমাম টাইম, বাট এইবার ওরা যা করছে এটা গিমিক না রিয়েল, সেটা পোর্ট্রেট তুললে আপনি নিজেই বুঝবেন। এত বেশি নার্ডি ডিটেলসে যাচ্ছি না, তবে চোখের দেখায় হারকোর্ট ভাইব্র্যান্ট, হারকোর্ট কালার, হারকোর্ট ক্লাসিক তিনটাই অনেক অ্যাস্থেটিক লাগে। 50 মেগাপিক্সেল সেন্সরটার কারণে পোর্ট্রেট শটগুলোতে ডিটেলসের কমতিও নাই। অবশ্যই 2.5x অপটিক্যাল জুমে ছবিগুলো তুলবেন পোর্ট্রেট তুললে, কারণ 2x যে অপশনটা সেটা কিন্তু ডিজিটাল জুমের। ফেসের সব ডিটেলস ধরে রেখেই পিকচারে কালার টোন চেঞ্জ করে, ফেস হালকা উজ্জ্বল করার প্রবণতা আছে, বাট ওভারঅল ফ্যান্টাস্টিক পোর্ট্রেট পাওয়া সম্ভব। তবে আমার মতো যারা একদম ন্যাচারাল ছবি চায় তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে হারকোর্ট কালার টোনটা অফ করতে না পারার ব্যাপারটা। পোর্ট্রেটে একটা ন্যাচারাল মোড থাকা অন্তত দরকার ছিল। এইখানে একটা ক্যাচ হচ্ছে, ছবি তুলতে গেলে ভিউ ফাইন্ডারে বাজে লাগে, এরপর রেজাল্টে যখন চাপ দিবেন তখন গ্যারান্টিড অবাক হবেন। অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পোর্ট্রেট দিচ্ছে, কথা দিচ্ছি ভাই। এই যে আমি ফ্যাব্রি লাইফের লেটেস্ট টি শার্ট পরে তুললাম কয়েকটা পোর্ট্রেট, আপনিও ঘুরে আসুন ওদের লেটেস্ট কালেকশন ট্যাব থেকে। ATC 10 কোড ইউজ করলে 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন, অ্যান্ড আমাদের সাপোর্টও দিয়ে ফেলবেন। তারপর মেইন ক্যামেরাটায় আসলে পিকচার কোয়ালিটি বলেন, ডায়নামিক রেঞ্জ বলেন বা ডিটেলস, সব দিক দিয়েই ম্যাজিক 6 প্রো এর সাথে মিলে যাচ্ছিল এক্সপিরিয়েন্স। এখানে নর্মাল ফটো মোডেই তিনটা ইফেক্টে তোলা যায়, এর মধ্যে অথেন্টিক মোডটা খুবই ড্রামাটিক কিছু ছবি দেয়। দিন বা রাত মেইন ক্যামেরার ছবি নিয়ে স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ। আমাকে এই ক্ষেত্রে বিরক্ত করছে একটা জিনিস, তিনটা লেন্সের মধ্যে ইনকনসিস্টেন্সি। এছাড়া পয়সা উসুল ছবি দিচ্ছিল, স্পেশালি প্রাইমারি ক্যামেরা অ্যান্ড পোর্ট্রেটস। ক্যামেরা ফোন বলার যোগ্যতা আছে এটার, বাট ঝামেলা বাঁধাবে আলট্রা ওয়াইড আর ফ্রন্ট ক্যামেরাটা। 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা একদম অ্যাভারেজ কোয়ালিটির আউটপুট পাবেন যখন কম আলোতে যাবেন। দিনের বেলায় হ্যাঁ চলার মতো ছবি তুলে, তবে আলট্রা ওয়াইডটার আশেপাশে আমি ফ্ল্যাগশিপ ক্যামেরা টাইপের টাইটেল রাখতে চাই না, এটার গন্ধও রাখতে চাই না। আর 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে, এইখানে খুদ ধরবো, অটো ফোকাস নাই, এখানে একটা কস্ট কাটিং হয়েছে। সেলফি বিশেষ স্পেশাল কিছু না, কাজ চলে যাবে এমন, একটু ফর্সা বানিয়ে ফেলে চেহারা।
ফ্রন্টে 4K 30 FPS রেকর্ড করা যায় ভিডিও। এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফোনের যেই মাইক কোয়ালিটি, ভাই খুবই ভালো মাইকে সাউন্ড রেকর্ড করা হয়, যে ইনবিল্ট মাইকটা আছে এটার কোয়ালিটি খুবই ভালো। রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এর ভিডিও করা যায় সর্বোচ্চ, তাতে স্টেবিলাইজেশন এভারেজ বলবো। ভিডিও নিয়ে খুব একটা প্রশংসার কিছু নাই, দাম অনুযায়ী চলনসই বলবো সর্বোচ্চ। তবে নাইট ভিডিও মোডটা দিয়ে একটা ভিডিও করে দেখাচ্ছি, এইটা স্পেশাল লাগবে অনেকের কাছে, একটু দেখেন। আর একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, আইফোন 15 এর সাথে কম্পেয়ার করছে একজন, দেখে নিজেই জাজ করতে পারবেন 80 to 90% ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছেন নাকি এই ফোন থেকে। এরপর অনার 200 প্রো এর সুপার পজিটিভ একটা সাইড হচ্ছে ডিসপ্লে। 120 হার্জের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ব্রাইটনেস ম্যাক্স 4000 নিটস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, 1200 নিটস পর্যন্ত ধরেন, হুইচ ইজ মোর দেন এনাফ। 4000 নিটসটা তো একটা নাম্বার গেম, সেটা আমরা আগে থেকে বলে আসতেছি। কার্ভ ডিসপ্লে দেয়া, যেটা অনেকেরই পছন্দ না, আর যদিও এটা বেশি অ্যাগ্রেসিভলি কার্ভডও না। ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কোনো ক্লিয়ার ডাটা পাই নাই, বাট অনার কিন্তু আমাদের যে ইউজুয়াল কর্নিং গ্লাসগুলো দেখি সেগুলো ব্যবহার করে না, ওরা অন্যান্য কোম্পানির ব্যবহার করে, হয়তো বা নিজস্ব ব্যবহার করে। বাট আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় অনারের ফোনগুলো এক্সট্রিমলি ডিউরেবল হয়। এমনি ডিসপ্লের কালার খুবই ভালো, রিচ এবং ভাইব্রেন্ট। নেটফ্লিক্সেও HDR সাপোর্ট করছে। PWM ডিমিংয়ে বেশ হাই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে, স্পেক দেখে বুঝলাম। টাচ রেসপন্স ফাস্ট, টাইপিংয়ের সময় ভাইব্রেশন ফিডব্যাক ডিসেন্ট বলবো। এখানে ফ্ল্যাগশিপ লেভেলের হ্যাপটিক্স পাবেন না ভাই, আমি আগেই বলে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল, তবে কাজ করে ভালোই, নো ইস্যু। ডুয়েল স্টেরিও স্পিকার আছে, লাউডও আছে মেলা, বাট এখানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের স্পিকার পাচ্ছেন না। সো যা বলতেছিলাম, লাউড স্পিকারটা, ভাইব্রেশন মোটরটা, এই জায়গায় কিন্তু ফ্ল্যাগশিপের সাথে বড় একটা দূরত্ব আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাগশিপ গ্রেডের এই দুইটা দেওয়া হয় নাই। এছাড়া ডিসপ্লেতে কোনো ইস্যু পাই নাই, একদম টপ নচ ডিসপ্লে পেয়েছি, অ্যান্ড স্পেক ওয়াইজ দিস ইজ গুড কনসিডারিং দ্য প্রাইস। সো আমরা এখানে A অথবা A+ দিয়ে পরবর্তী সেকশনে মুভ করতে পারি। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গ্রিন লাইন। লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনেও কিন্তু গ্রিন লাইন পড়তেছে, মানুষের ডিসপ্লে বাদ হয়ে যাচ্ছে। অ্যান্ড এইটা তো যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, এইটা তো রিস্ক আছে গ্রিন লাইন অথবা ভার্টিক্যাল লাইনের বা ডিসপ্লে ইস্যু হওয়ার। অ্যান্ড মানুষ কিন্তু 40-50 হাজার টাকা দিয়ে ওই ফ্ল্যাগশিপগুলোর ডিসপ্লেও পাল্টাচ্ছে। সো এইখানে একটা সুবিধা হচ্ছে, যখন অফিসিয়াল ইউনিট নিবেন লাইক দিস ওয়ান, তখন কিন্তু 1 বছরের মধ্যে যদি ডিসপ্লেতে গ্রিন লাইন বা ভার্টিক্যাল লাইন পড়ে, তাহলে কিন্তু ওরা অফিসিয়ালি চেঞ্জ করে দিবে ফ্রিতে ওয়ান টাইম। অনার সেটা অলরেডি করতেছে। রিসেন্ট টাইমে যেই পরিমাণ মানুষ গ্রিন লাইন এফেক্টেড হচ্ছে, মানুষ যেই পরিমাণ রিস্ক নিয়ে প্রতিদিন ফোন কিনতেছে, ফোন চালাইতেছে, আমি জানি যারা ভুক্তভোগী তাদের জন্য একটা আশার আলোর মতন ব্যাপার, যে কোম্পানি কিছু হলে দেখবে। অ্যান্ড আমরা একই সাথে দাবি জানাতে চাই, যাতে ফোনগুলোর ডিসপ্লের ক্ষেত্রে, শুধুমাত্র ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে, মানে গ্রিন লাইন পিঙ্ক লাইনের ক্ষেত্রে হলেও, যাতে 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে অনার বাংলাদেশ, সেইটা দাবি জানাতে চাই। তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার অ্যাট্রাক্টেড হবে অনারের দিকে, অনার ফোন কিনবে। অ্যান্ড এইটা কিন্তু একটা বড় মাইল ফলক হিসেবে থাকবে। অ্যান্ড এরপরেই আমরা চলে যাই পারফরমেন্স সেক্টরে। অ্যান্ড এইখানে এসে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের থেকে দূরত্ব আমরা ভালোই দেখতে পাচ্ছি। সো এই ফোনটায় ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3। এটা একটা ফ্ল্যাগশিপ চিপসেট না, ফ্ল্যাগশিপের থেকে একটু লো। অ্যান্ড আপনি এই চিপসেট আলা ফোন যদি খুঁজতে যান, এইটার থেকে 20,000 টাকা কমেই আপনি ইজিলি পেয়ে যাবেন, কোনো প্যারা নাই ভাই। বাট সেগুলোতে আবার যেই ক্যামেরা দিবে সেটা আপনাদের পছন্দ হবে না। যাই হোক, সহজ ভাষায় 8s Gen 3 কে আপনি স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর লেভেলে রাখতে পারেন। 2 বছর আগের প্রাইম ফ্ল্যাগশিপ চিপসেট যেটা ছিল, মানে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিবে, তবে একদম লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট না। তাই ফ্ল্যাগশিপ ফোনের পারফরমেন্সের কাতারে রাখা যাবে না। এখানে 80% মার্ক পেতে পারে সর্বোচ্চ, সবকিছু মিলে। প্রথমত, এটার পারফরমেন্স যদি স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতন হয়, তাহলে অফিসিয়াল ইউজার যারা আছেন ভাই, আপনাদের প্যারার কিছু নাই। আমরা অনর বাংলাদেশ অফিসিয়ালের থেকে কনফার্ম হয়েছি যে ইউনিটটা বাংলাদেশে সেল হবে অফিসিয়ালি, সেটার মধ্যে 8s Gen 3, 12GB LPDDR5X, 512GB UFS 4.0। ভাই পারফরমেন্স দিয়ে আপনার প্যারা নেওয়ার কিছু নাই, এটা ওয়েল ক্যাপাবল আছে যতখানি আমাদের লাগে। আপনার দরকার স্টেবল পারফরমেন্স, যেটা এটা দিচ্ছে। বাট আপনি অন্যান্য জিনিসে প্যারা খাইতে পারেন, যেগুলো নিয়ে আপনার টেনশনে থাকা উচিত। এই যেমন ম্যাজিক ওএস 8.0 তে রান করতেছে ফোনটা, আমার ভালো লাগার লিস্টেই এই ইউআইটা ছিল। তবে অনার 200 প্রোতে না, শুরুতে বেশ কিছু জায়গায় ল্যাগ অ্যান্ড স্টার্টার পাইছি আমি। স্পেশালি গুগলের অ্যাপসগুলোতে ল্যাগ করে, এই একটু আগেও খেয়াল করছি। আবার কল রেকর্ডিং দেয় নাই তারা অফিসিয়াল ইউনিটে, এইটা নিয়ে অনেকেই আপনারা নাখোশ হতেই পারেন। অনার বাংলাদেশ বলতেছে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এইটা চলনসই বলবো, সর্বোচ্চ 4-5 কম্বিনেশন হলে সবচেয়ে ভালোই। তো অনার নিয়মিত আপডেট দিলে বাকিটা চলে যাবে আই থিঙ্ক। এমনিতে ওদের ম্যাজিক পোর্টাল ফিচারটা চরম লাগছে, ব্যবহার করার অভ্যাস করলেই হয়ে যাবে। আর ছবিতে এআই ইরেজার আছে, এইটা এখন সবাই যেহেতু চায়। আর ম্যাজিক ক্যাপসুল আছে, ওদের যেই ডাইনামিক আইল্যান্ড বলেন ম্যাজিক ক্যাপসুল, যেটা আর কি নাম দিছে, এইটা আর কি, এটা জাস্ট ফর শো এর জন্য না, এটা কাজ করে অ্যাকচুয়ালি। এমনি মাল্টিটাস্কিং বা ইউআই ব্রাউজিংয়ে কোনো ঝামেলার কথা আসে না।
কয়েকদিন ইউজ করার পর আপনার ইউজিং প্যাটার্ন বুঝে ফোন একদম দৌড়ায়, স্পেশালি অ্যানিমেশনগুলো খুবই ভালো লাগে। এছাড়া কোয়ালকমের চিপসেট অ্যান্ড মডেম থাকায় ফোনটার নেটওয়ার্কজনিত কোনো সমস্যা ফেস করি নেই। জিপি সিমে আমি ভোল্টি পেয়েছি ফুল টাইম একদম শুরু থেকে। 5200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেয়া, রেগুলার লিথিয়াম আয়নগুলো থেকে একটু বেটার হলেও ফিডব্যাক দেয়, এটা প্রমাণিত ভাই। 120 হার্জে ইউজ করলেও হেভি ইউসেজে 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছিল নিয়মিত। ব্যাটারি ব্যাকআপ অনুযায়ী ভেরি গুড পাওয়ার যোগ্য একটা ফোন এটা। 100 ওয়াটের ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে এটা, 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, রিভার্স ওয়্যারলেস চার্জিংও আছে। মানে চার্জিংয়ের ক্ষেত্রে একদম ফ্ল্যাগশিপ লেভেলে দিয়ে রাখছে। বাট একটা মজার বিষয় হচ্ছে এইটায় আমাদের দেশে যে অফিসিয়াল ইউনিটটা আসতেছে সেটার বক্সের মধ্যেই 100 ওয়াটের চার্জারটা দেওয়া থাকবে। বাট পাশের দেশে ইন্ডিয়ায় যেই অনার 200 প্রো সেল হচ্ছে সেটার বক্সের মধ্যে জায়গা আছে কিন্তু চার্জার দেওয়া হয় নাই। যাক, আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আর এইটার 100 ওয়াটের যে চার্জারটা আছে সেটা দিয়ে 55 মিনিটের মতো লেগে যায় ফুল চার্জ হইতে, যেটা 100 ওয়াট অনুযায়ী একটু বেশি টাইমই মনে হচ্ছে। 40-42 মিনিট যদি প্রতিবার চার্জ হইতো তাহলে ঠিকঠাক হইতো আই থিঙ্ক। আচ্ছা, এখন শুধু বাকি গেমিং নিয়ে বলা। ভাই, গেনশিন ইম্প্যাক্ট, সিওডি, পাবজি সবই খেলা হয়েছে। রেগুলার ইউসেজে ফোনটা হিট ভালোই আন্ডার কন্ট্রোলে রাখে, মাথা গরম ফোনগুলোর মধ্যে একটা না এটা। তবে গেমিং 10 থেকে 15 মিনিট চললেই হিটিংয়ের দেখা পাবেন। ভিসি চেম্বার আছে তাই সহনশীল লেভেলেই ধরে রাখতে পারে হিটটা। গেনশিন ইম্প্যাক্ট ম্যাক্স সেটিংসে 53 থেকে 54 FPS এর মতন পাওয়া যাচ্ছিল এভারেজে এসি রুমে বসে। কল অফ ডিউটি এভারেজে 85 FPS বলবো, অপটিমাইজড গেম যেহেতু। পাবজিও ভালো রান করছে, 90 FPS এ খেলা যায়, জাইরো পারফরমেন্স ভালোই। বলে নিচ্ছি কিন্তু যে গেমিং এর ফাঁকে কিন্তু টুকটাক ল্যাগ দেখা যায়, গেমিং এর জন্য একদম আইডিয়াল ডিভাইস না। বাট অফিসিয়াল বাজারের ফোন যদি কিনতে হয় সেখানে আবার গেমিং এর জন্য এটা উপযুক্ত, এটার থেকে বেটার কোনোটা প্রোভাইড করতেছে না অফিসিয়াল মার্কেটে। তবে আনঅফিসিয়াল যদি চিন্তা করেন অ্যান্ড গেমিং করতে চান তাহলে অন্য ডিভাইসই সাজেস্ট করবো আমরা। সো এই ছিল অনার 200 প্রো। আমি জানি অফিসিয়াল ফোনের ভিডিও আসলেই আপনারা অনেকেই পছন্দ করেন না, বাট অফিসিয়াল ফোন যখন এরকম অ্যাগ্রেসিভ ডিলে আসে তখন অফিসিয়াল ফোনের দিকে আমরা সাজেস্ট করার চেষ্টা করি যারা সেফ থাকতে চায়, যারা নিজের টাকাটাকে একটা সেফ গার্ড করতে চায়, যে একটা ভালো জিনিস আমি ইনভেস্ট করতেছি যেটা 1 বছরের জন্য একটা সেফটি আছে, সিকিউরিটি আছে, অ্যাসিউরিটি আছে। অ্যান্ড সাথে কি কি কমতি আছে ফোনের মধ্যে সেটা এটিসি উল্লেখ করতে কখনোই ভুলে না, এবারও ভুলে নাই। আমি বলে দিছি, ভিডিওটা লাগলে আবার দেখে নেন, পেয়ে যাবেন। অ্যান্ড ইন ডিটেলসে আমি সব ইনফরমেশন তো দিলাম, আপনারা এবার হিসাব কষা শুরু করেন। হিসাব কষলে দেখবেন ম্যাক্সিমাম জিনিসই ফ্ল্যাগশিপ ফোনের একদম কাছাকাছি, এজন্যই বলতেছি অলমোস্ট ফ্ল্যাগশিপ। এখন ধরেন অনার 200 প্রো কেনার মতো বাজেট আপনার যাচ্ছে না, তখন 20,000 টাকা কমে পেয়ে যাবেন অনার 200। এই অনার 200-এও পোর্ট্রেট পাবেন 200 প্রো এর একদম সেম। স্পেকটা দেখে নিতে পারেন আপাতত, সামনে আমাদের ফুল ভিডিও আসছে ইনশাআল্লাহ।